জোরে অটো চলছে, দুপাশ থেকে নাকে মুখে হাওয়া ঢুকছে বাধা না মেনে। চঞ্চল নাকে মুখে গিলছিল হাওয়ার তোড়। সত্যি আজকের দিনটা ভালোভাবে মনে থাকবে। মনের ভেতরে একটা সন্তোষ। দাদা অপরূপের বার কয়েক সম্বন্ধ ঠিক হয়েও ভেঙে গেছে, কিছুতেই আর বিয়ের সম্বন্ধ পাকা হয় না। ৩২-৩৩ বছর বয়স হতে চলল দাদার। আত্মীয় পাড়া প্রতিবেশীদের মধ্যে কানাঘুষার নানা কথা শোনা যাচ্ছিল। ছেলের বিয়ে ভাঙে কেন? নিশ্চয়ই কোনো গলদ আছে। তা শেষ পর্যন্ত সব ঠিকঠাক হলো। পিসে মশাইয়ের সঙ্গে বাগুইহাটিতে এসে মেয়ে পছন্দ করে গিয়েছিল চঞ্চল। দাদা সব দায়িত্ব ভাইয়ের ওপরই ছেড়েছে, তাই নিজেই করেছে সবকিছু দেখাশোনা সেরে বিয়ের দিন ঠিক করে এখন বাড়ি ফিরছে। এমনিতে চঞ্চল আর অপরূপ ৩ বছরের ছোট বরাবরই দুই ভাইয়ের ভাব। অপরূপ সব সময় মুখ বুজেই ভাইয়ের সব আবদার অত্যাচারে মেনে নেয় সেই কোন ছোট্টবেলার থেকে। বেচারা আজ অবধি নতুন শার্ট কিনে পরতে পারেনি। নতুন শার্ট কিনলে আগে চঞ্চল পরবে, তারপর অপরূপ। এই আবদার অবশ্য ভালো লাগতো অপরূপের। অপরূপ শান্ত স্বভাবের লাজুক প্রকৃতির, আর চঞ্চল তার ঠিক উল্টো। সামনে দাদার বিয়ে। ছোটবেলায় বাবা সঙ্গ ছেড়ে চলে গেছেন ওপারে। হার্ট অ্যাটাকে মারা যান তখন দু ভাই স্কুলে পড়ে। তা তখন থেকেই নিজেরাই সব দায়িত্ব পালন করে আসছে। এখন বিয়ের সব দায়িত্ব দু ভাইয়েরই কাঁধে। সব কিছুর ব্যবস্থা মোটামুটি স্থির। সব কাজের মধ্যে একটা গুরুত্বপূর্ণ কাজ হলো গিয়ে লোকজন নেমন্তন্ন করা। বিনা অতিথিতে তো বড় কাজ সমাপন হয় না। চঞ্চল বসে বসে বিয়ের কার্ডে নাম লিখছিল আর বলছিল, মা তুমি একটু সামলে, কিন্তু এত উল্টোপাল্টা বকো না। আগেরবার পেতলের পিলসুদ চাইতে গিয়ে একটা সম্বন্ধ কেটে দিয়েছিলে, মনে আছে? তা এমন অপবাদে কি আর মাও শান্ত থাকতে পারে? হোক না ছেলেরা ছেলেবেলার থেকেই সংগ্রামী। ক্ষেপে উঠে বলেন, হ্যাঁ রে, একা তোদের বড় করলাম, এখন তুই আমায় কথা বলা শেখাবি? আরে কি আশ্চর্য, কথা বলা শেখাবো কেন? মানুষ মানুষকে সাবধান করবে না? ওরে হতভাগা, শেষে বৌদির সামনেও এসব বলবি নাকি? নতুন মেয়েটার সামনে তখন আমার সম্মান থাকবে? আরে মুশকিল, তুমি কোথাকার জল কোথায় গড়িয়ে নিয়ে যাচ্ছ? আমি আমি নিয়ে যাচ্ছি? বিতর্ক যখন চরমে, গরমে তখন অপরূপী মাঝে প্রকটিত হতে হয়। ভাই আর মায়ের মাঝে এসে বলতে হয়, দুজনেরই মন্তব্যের মূল্য আছে, শুধু মাথা ঠান্ডা রাখো তোমরা। চঞ্চল হেসে ফেলে দাদার নিরুপায়তা দেখে। ভয় নেই তোর, বিয়ে পর্যন্ত সব সামলে রাখবো ব্রাদার। হাসতে হাসতে খাটে লুটিয়ে পড়ে। চঞ্চল আঙুল তুলে অপরূপকে দেখিয়ে বলে, মা দেখো, দাদা বিয়ের জন্য কেমন পাগল হয়েছে। বেচারা অপরূপের চোখে মুখে অস্বস্তি লেপটে যায়। বিব্রত হয়ে বলে, আমি কি সেই জন্য বললাম? মাও এবার হাসছে মুখ টিপে। ছোট ছেলেকে মৃদু ধমক দেন বড়র জড়তা কাটাতে। এই এই শুরু হলো চলটার ফাজলামি। তা ফাজলামি করে নয়, বিয়েটা হলো সুশৃঙ্খলভাবেই। বিয়ের পর চঞ্চলের নতুন দায়িত্ব হলো নতুন বৌদি সুবর্ণাকে। সেই দায়িত্বকে, মানে বৌদি সুবর্ণাকে এখন সবসময় আগলে রাখে চঞ্চল। যতই হোক সম্পর্কে ছোট দেওর, কিন্তু বলতে গেলে সম্বন্ধ করে তো সেই দাদার বিয়ে দিয়েছে, তাই দায়িত্বের পাল্লার ভারটা বেশি। কিন্তু মুশকিল হলো একটা চোরা হিংসাকে নিয়ে। এতদিন দাদা ছিল একা, চঞ্চলের এখতিয়ারে এখন এসেছে সুবর্ণা। আজকাল দাদা আবার বৌদিকেই বেশি গুরুত্ব দেয়, মানে সব কিছুর আগে সবার আগে সুবর্ণা। এক সময় সেটা একদম সহ্য হয় না, তখন রাগটা গিয়ে পড়ে বৌদিরই ওপর। সে চঞ্চল যতই বিজ্ঞ হবার চেষ্টা করুক না কেন, ছেলে মানুষই তো আর ছাড়ে না তাকে। তা অপরূপ সে ব্যাপারটা বোঝে, তাই বেশিরভাগ জায়গায় শুধু বউকে নিয়ে একা যায় না, সঙ্গে ভাইকে নিয়ে যায়। এই ভেবে পাছে তার আবার অভিমান না হয় যে বৌদিকে পেয়ে দাদা বুঝি চঞ্চলের ইম্পর্টেন্সই ভুলে গেল। ইম্পর্টেন্স অবশ্য কারোরই কমেনি ছোট্ট সংসারটায়, তবে বাড়ল একটা ক্ষুদে সদস্য। কয়েক বছরের মধ্যেই ফুটফুটে কন্যা আলো করে এলো সুবর্ণার কোলে। এখন ভাইঝিকে পেয়ে চঞ্চলের আনন্দের সীমা নেই। অফিস থেকে তাড়াতাড়ি বাড়ি ফিরছে ছোট মুন্নিকে নিয়ে খেলবে বলে। দিন রাত তার সঙ্গে খেলা, ময়দা মাখার মতন করে দিন রাত চটকাচ্ছে পুচকেটাকে। তার উপর প্রায় দিনই চলে তার জন্য শপিং পর্ব। কখনো ক্লিপ, সুন্দর সুন্দর ফ্রক, খেলনা, এগুলো চঞ্চলের নিজে হাতে কেনা চাই। আর মুন্নি, সে তো কাকাকে দেখলে সব খেলা ছেড়ে ঝাঁপিয়ে পড়বে। কারো কাছে তখন তাকে রাখা যাবে না। আর ওইটাই হলো গিয়ে চঞ্চলের পুরস্কার। তা ঘটনা আর একটা ঘটলও বটে। ছোট্ট হলেও ঘটা যখন ঘটনাই। মুন্নির অন্নপ্রাশনের দিন বাড়ি ভর্তি লোকজন। তার মধ্যে নানান ছোটখাটো নিয়মকানুন পালন হয়ে চলেছে। তা মুন্নির তো সেসব পোষাচ্ছিল না, তাই সকাল থেকে কান্না জুড়েছে।
মাসি, মামা, দাদু সবাই এসেছেন, কিন্তু সে তো কারোর কাছে যাবে না, কেউ সামলাতেও পারছে না। তখন ব্যস্ত হয়ে চঞ্চল ছুটে এসে বলল, আমায় দাও তো, ও আমার কাছেই ঠিক থাকে। মুন্নি তো কাকার গলার স্বর সোনারই যেন অপেক্ষায় ছিল। তারপর কাকাকে দেখে মুখ চোখের ভাব এমন বদলালো যেন কত যুগ পর স্বজন দেখতে পেয়েছে। আই উই করে চলে গেল কাকার কোলে। চঞ্চলের তখন গর্বে বুকটা ফুলে ফুলে উঠছিল। মুন্নিকে কোলে নিয়ে দুলকি চালে প্রস্থান করল। আহা, মুন্নি দুধের শিশু হলে কি হবে, ঠিক বোঝে কে আপন কে পর, এমন একটা ভাব নিয়ে সবার কাছ থেকে বেরিয়ে এলো চঞ্চল। সবাই বলাবলি করল, ও চঞ্চল, তোর বউ তো খুব ভাগ্যবতী হবে রে, কি সুন্দর বাচ্চা সামলাতে পারিস তুই। এইবার এই ছোড়াটার বিয়ের ব্যবস্থা কর, বললেন জেঠিমা। সঙ্গে সঙ্গে বাড়ির বয়স্কা মহিলারা একসঙ্গে উলু দিয়ে উঠলেন, যদিও শুরুটা করেছিল বৌদি সুবর্ণাই। এবার বাড়িতে একটা বিয়ে লাগুক, বলে উঠল মামা, কাকা, পিসেমশাই, প্রায় সকলেই। কেমন লজ্জা লজ্জা করছিল চঞ্চলের। মুন্নিটাকে কোলে চেপে ধরল। দাদাকে দেখে যে মনে বিয়ের স্বাদ জাগেনি তা তো নয়। দাদা যখন বউ নিয়ে বেরোয়, দুজনে একসঙ্গে পাশাপাশি হাঁটে, বসে গল্প করে, দাদা পিছনে লাগে বৌদির, বৌদি খুনসুটি করে দাদার সঙ্গে। তখন মনে হতো চঞ্চলেরও এরকম একটা সঙ্গী হলে মন্দ হতো না। কলেজ লাইফ থেকে প্রেম টেম করেনি কোনো কালে, মেয়েদের থেকে সদা সর্বদা দূরেই থেকেছে। তা বলে কি আর বিয়ে করবে না এমন কিছু ভেবে রেখেছে কি আর? তাই বিয়ের কথাটাই ভালোই লাগছিল। ভালো কেন, ভিতর ভিতর একটা চঞ্চল উত্তেজনাই অনুভব করছিল বেচারা। তা যখন চাকরি বাকরি করে, নিজেদের বাড়ি আছে, তখন বিয়ের তো আর কোনো অসুবিধে নেই। তাই বিয়েও হয়ে গেল চঞ্চলের। তাও বছর কয়েক হলো বিবাহিত জীবনে রয়েছে চঞ্চল, আর মুন্নির এখন বছর 3 বয়স হলো। আর এখানেই ঠিক এসে পড়ল সেই অধিকারেরই ব্যাপারটা। ঠিক যেমনটা একসময় চঞ্চলের হতো, দাদার উপর অধিকারের জন্য রাগ হতো বৌদির ওপর, কখনো কখনো দাঁত খিচিয়ে ঝগড়াও করেছে, কখনো বলেছে তোমার রান্না বাজে, কখনো কথার উত্তর দেয়নি কোনো কারণ ছাড়াই। তা সেরকম একটা প্রতিক্রিয়া ইদানিং দেখা যাচ্ছিল পুচকে মুন্নির মধ্যেও। কাকার উপর কাকিমার অধিকার, এটা ঠিক তার মনে ধরে না। ছোট হলেও এ ব্যাপারে মুন্নি সজাগ। কাকিমার উপর মাঝে মাঝে রাগ হয়, আর কাকিমা ছোট করে বকলে মিছিমিছি বড় করে কাঁদে মুন্নি, পাছে কাকা এসে কাকিমাকে বকে। বেশ মজা হয় তখন। বিয়েটা হওয়ার পর থেকে তো কাকাকে যেন কেড়ে নিয়েছে কাকিমাটা। এখন আর অফিস থেকে এসে মুন্নিকে নিয়ে খেলে না, সোজা ঢুকে পড়ে কাকিমার ঘরে। একটুকুও ভালো লাগে না মুন্নির, কেমন যেন বদলে যাচ্ছে সবকিছু। সব থেকে বড় ব্যাপার হলো মুন্নির ইম্পর্টেন্স কমে যাচ্ছে। তাই ইম্পর্টেন্স কার কমছে বা কার বাড়ছে, সে তো কেউ বসে বসে দাড়িপাল্লায় মাপছে না। সব চলছে যেমন চলে আসছিল। চঞ্চলের ট্যুরের চাকরি ছিল, আজও আছে। তা সেই অফিস ট্যুরেই গিয়েছিল শিলিগুড়ি। সেখান থেকে ফিরে সবার জন্য নানা রকম জিনিস নিয়ে এসেছে। সবাইকে জমায়েত করে নিজে হাতে প্যাকেট খুলে খুলে একে একে সব জিনিস দেখাচ্ছে। তারই মাঝে চঞ্চলের স্ত্রী শতরূপা একটা ছাতা টেনে নিয়ে বলল, এই এই, গোলাপি ছাতাটা আমার। সঙ্গে সঙ্গে ছোট্ট মুন্নি চোখ পাকিয়ে বলে কিনা, না তমাল না, আমাল। আদো আদো ভাষায় এমন টানাটানির কথা শুনে কার না হাসি পায়। তাই সবাই হেসে ফেলল হো হো করে। আর চঞ্চল মুন্নিকে কোলে তুলে আমার আমার বলতে বলতে নাচতে লাগল ধেই ধেই করে। মুন্নি কোলে, চঞ্চল গোল হয়ে ঘুরছে। এতদিন পর কাকার আহ্লাদ পেয়ে আনন্দ উল্লাসে হাসিতে লুটোচ্ছিল মুন্নিও। কিছুদিন যাবৎ বাড়িতে সেই আগের পরিবেশ ছিল না ঠিকই। একটা খুসফুস ঘুসঘুস চলছিল ঘরের মধ্যে, মনের ভিতর। চঞ্চল বদলে গেছে, এখন বউ নিয়ে থাকে, সবার সঙ্গে মেশে না। তা বড় বউ সুবর্ণাও তো এসেছিল, কই এমন করে অপরূপকে নিয়ে তো গুটিয়ে থাকেনি। অপরূপও তো ভাইকে দূরে ঠেলেনি। এসব আলোচনা হচ্ছিল বাড়ির ভিতর। কখনো এই আলোচনা মায়ের মারফত গেছে মাসির বাড়ি, কখনো বৌদি সুবর্ণা মারফত বৌদিদের বাড়ি বা পাড়ায়। তা বিয়ে হয়ে গেছে বলে তো আর মুন্নির প্রতি চঞ্চলের ভালোবাসার ঘাটতি হয়ে যায়নি। তবে হ্যাঁ, সময়টা ভাগ হয়ে গেছে বইকি। সময়টা তো দিতে হয় স্ত্রীকে, যেটা স্বাভাবিকও। কিন্তু এখানেই বুঝি গুরুত্বের বিভাজন। বিভাজন পরিবারে এখনও আসেনি যদিও। বর্ষামুখর এক সকালে চারিদিক থেকে শুধু ঝমঝম শব্দ ছিটকে আসছে, আর আসছে জলের ছাঁট। একটা জানলা খোলা যায় না, এমনকি ফাঁক ফোকর দিয়েও ছুটে আসছে বৃষ্টির ছাঁট। এমন বৃষ্টির দিনে কাজের লোকও যথারীতি কামাই নিয়েছে। সুবর্ণা বাসন মাজছিল, একটু আগেই ঘরদোর পুছে এসেছে। শতরূপাকে দিয়ে কোনো রকম ভারী কাজ এখন করানো চলে না। প্রেগনেন্সির একেবারে অ্যাডভান্স স্টেজে এসে পৌঁছেছে, তাই খাটনি বেড়েছে বড় যার।
শতরূপাও অবশ্য একেবারে বসে নেই। সুবর্ণার কাজ কিছুটা হালকা করতে বাটিতে করে দুধ রুটি খাওয়াচ্ছিল মুন্নিকে। মুখে দুধ রুটি নিয়ে খেতে খেতে শতরূপার পেটে আলতো হাত রেখে মুন্নি বলল, তোমাল পেতে কি আছে কাম্মা? মুন্নির মুখে চামচ তুলে দিয়ে শতরূপা বলল, তোমার ভাই আছে। ডাইনিং রুমে শতরূপা খাওয়াচ্ছিল মুন্নিকে। রান্নাঘর থেকে সে কথা কানে গেছে সুবর্ণার। সিঙ্কের কলের গতি কমিয়ে দিয়ে রান্নাঘর থেকে বলল, কেন, বোনও তো হতে পারে শত। শুনে যেন তেলে বেগুনে জ্বলে উঠল শতরূপা। ফস করে বলল, কেন দিদি, তোমার মেয়ে গলে কি আমারও মেয়ে হবে নাকি? এইটাই চাও বুঝি? এ কথা বলল শতরূপা। কথাটাই এমনই ঝাঁজ ছিল যে চারিপাশে একটা বিদ্বেষের বিষ ছড়িয়ে গেল। আর কোনো কথার রাজত্ব নয়, ঘরময় চলল শুধু জড় বস্তুর একে অপরের ঠোকা লাগার শব্দ আর কলের জল পড়ার শব্দ। এমনিতেই দুই জায়ের ভিতর মাঝে মধ্যেই অধিকার আর শ্রেষ্ঠত্বের ঠন্ডা লড়াই চলে। কখনো চলে কে বেশি সুন্দরী, আর কে বেশি ভালো সাজগোজ করে সুন্দরী। কখনো চলে কার রান্নার হাত ভালো, কখনো বা কার বুদ্ধি বেশি। এই প্রতিস্পর্ধায় ইন্ধন যোগানদার অবশ্য আর কেউ নন, তিনি হলেন শাশুড়ি। কথায় কথায় দুজনের কম্পেয়ার, বা কখনো কার্যসিদ্ধির জন্য একজনকে মস্তকে তোলেন তো আরেকজনকে পদতলে পেশেন। কাকে কখন কোথায় রাখবেন তা নির্ভর করে তার ব্যক্তিগত কার্যসিদ্ধির ওপর। দিনটা গুমোটে কাটলেও রাতে সেই গুমোটে চির ধরল শতরূপার লেবার পেন উঠতে। সময়ের আগেই এই আচমকা হানা, নইলে তো আগেই নার্সিংহোমে ভর্তি করা যেত। তড়িঘড়ি শতরূপাকে নার্সিংহোমে ভর্তি করানো হলো। সকলে রয়েও গেল নার্সিংহোমে। মুন্নি শিশু, তাই মুন্নিকে নিয়ে ঠাকুমা রয়ে গেল বাড়িতে। রাতটা একরকম দুর্যোগের মধ্যে কাটলেও সকালের রূপ একেবারে অন্যরকম। সারা দিন ঝমঝমিয়ে বৃষ্টি যেমন পড়েছিল, রাতেও তার থেকে রেহাই মেলেনি। কখনো ভারী, কখনো বা টিপির টিপির করে পড়েছে। তবে সকাল চারিদিক একেবারে রোদ ঝলমল, মেঘহীন নীল রঙা পরিষ্কার আকাশ। আর এই ঝকঝকে ওয়েদারে বাড়িতে নতুন সদস্যও পা রাখল ঘরে, শিশুর গন্ধ নিয়ে। দিন কয়েক পর নার্সিংহোম থেকে ছাড়া পেয়ে ছেলে কোলে ঘরে ঢুকল শতরূপা। সেই সময়টা ক্যামেরায় বন্দি করতে চাইল চঞ্চল। মোবাইলে ভিডিও করল ছেলের গৃহপ্রবেশ। চঞ্চল রেকর্ড করছে, উলুধ্বনি দিচ্ছে মা। ফুল ছড়িয়ে চলেছে চঞ্চলের এক শালী, সেও এসেছে নার্সিংহোম থেকে। চঞ্চলের ছেলের গৃহপ্রবেশটা এমন রাজকীয়ভাবেই হল। দেখে কেমন গুটিয়ে গেল অপরূপার সুবর্ণা। কই মুন্নির বেলায় তো হয়নি এত জাঁকজমক, তা চঞ্চলের ছেলে বলেই কি এত আয়োজন? পরিষ্কার বুঝিয়ে দেবার চেষ্টা, বংশের অধিকারী এসে গেছে। আর ফুল কখনই বা কিনল ওরা? কই বলেনি তো সুবর্ণা বা অপরূপকে। এখন শালী আসছে ফুল ছড়াতে, কেন সুবর্ণা অপরূপকে কাঁটা বিছাত? এই প্রশ্নগুলো জাগছিল সুবর্ণা অপরূপের মনে। বুকটা ক্ষতবিক্ষত হচ্ছিল ওদের। আর এই অদৃশ্য আঘাতে আহত মনটাকে নিয়ে খুলে উল্লাস মারতে পারছিল না চঞ্চলের নবাগত পুত্রের আগমন অনুষ্ঠানে। এই আয়োজন যেন বীজ ছিল প্রাণে। তা আয়োজন আরও হলো। বাড়িতে আয়া রাখা হলো ছেলের দেখভালের জন্য। মুন্নি হওয়ার পর অপরূপ আয়া রাখেনি, কারণ তখন আয়া রাখার সামর্থ্য ছিল না অপরূপের। এখন অবশ্য চাকরির অনেকটা উন্নতি হয়েছে, এখন চাইলে অনেক কিছুই পারে। কিন্তু চঞ্চল যে ভিতর ভিতর এতটা গুছিয়েছে তা তো কেউ টের পায়নি। আজকালকার বাজারে আয়া রাখা চারটিখানি পথা নয়, সেসব গুঞ্জন হচ্ছিল চারিপাশে। তার একজন সুবর্ণাও বাড়িতে ফোন করে সবই বলা হয় এসব। মুন্নিও দর্শক, কখনো বা নির্বাক শ্রোতা। তবে ভাইকে পেতেও ইচ্ছে হয়। ওইটুকুনি বাচ্চা কার না দেখতে স্বাদ হয়। সেই বাসনাতেই রোজ রোজই ছুটতে কাকার ঘরে যাওয়া আর ছোট ভাইকে ধরতে যাওয়া। আর তখনই আয়ার কটাক্কাও। চোখ বড় করে আয়া প্রশ্ন করে, এই তুমি হাত ধুয়েছ? যাও এখন, এখন ধরবে না। এই দৃশ্য রোজকারই, কিন্তু যেদিন এই দৃশ্য চোখে পড়ল অপরূপের, বুকটা মোচড় দিয়ে উঠল। বাবার মন বলে কথা, একটা আয়া বাড়ির মেয়েকে শাসাবে? খবরের কাগজ পড়ছিল ডাইনিং হলে বসে। এই দৃশ্য খবরের কাগজের আড়াল থেকে দেখে এতটাই বিচলিত হল যে কাগজ ফেলে মুন্নিকে কোলে তুলে নিল। যে মুন্নির সঙ্গে কেউ উঁচু গলায় কথা বলে না, সবসময় তোলা তোলা করে রাখা হয়, তাকে চোখ রাঙানো, এই ব্যাপারটা কি মেনে নেওয়া যায়? তাছাড়া চঞ্চলের ছেলে হলো বলে কি মুন্নি ফেলনা হয়ে গেল? ও তো বাড়ির প্রথম সন্তান। তাই মুন্নির কোনো রকম তাচ্ছিল্য সহ্য হয় না অপরূপের। মেয়ের বুকে মুখ ঘষে বলল, তুমি আর ও ঘরে যাবে না গুড়িয়া? না, যাবে না বললেও যাওয়া বন্ধ হয়নি। একই বাড়ির মধ্যে থেকে কি আর দুটো ঘরের মাঝে পার্টিশন তোলা যায়? তা যায় না। সময়ের তোড়ে সবকিছুই এগিয়ে চলল সম্মুখে। নদীর বেগের মতো বয়ে যায় সময়ও।
গতি আসে চঞ্চল অপরূপের সংসারে। মুন্নি আর চঞ্চলের ছেলে গুবলু দুটোই একটু বড় হয়েছে, আর বড় হওয়ার সঙ্গে সঙ্গে মুন্নির জেদ বায়নাও বেড়েছে দিনে দিনে। স্কুল থেকে ফিরে নিত্য এক রুটিন, ব্যাগ ওয়াটার বোতল ছুঁড়ে ফেলে টিভির সামনে বসে পড়া। দিদিকে দেখে ছোট্ট গুবলুও তাই শিখেছে, গুটিসুটি মেরে ঠিক এসে বসে পড়বে দিদির পাশে। এবার চলল দুজনের কার্টুন শো। বেশ নিয়ম করেই চলছিল এই পর্ব। তা কি খেয়ালে চঞ্চল হঠাৎ এসেই টিভিটা বন্ধ করে দেয়, সঙ্গে জোর ধমক দেয় মুন্নিকে। স্কুল থেকে ফিরেই খালি টিভি না, নিজের চোখ খারাপ করবি, সঙ্গে ভাইটারও। তা কাকার যখন আদরের আহ্লাদের অধিকার আছে, বকার অধিকারও আছে, কিন্তু সেই অধিকারটা যেন ঠিক দিতে পারল না সুবর্ণা। মুন্নিকে বকাবকি করলেই একটা ধিকি ধিকি মাথা গরম মেজাজটা চড়িয়ে দেয়। আর দেওরের আগ বাড়িয়ে শাসন করা যে সুবর্ণা মোটে পছন্দ করছে না, তা বুঝিয়ে দেয় আচরণের বিরক্ত প্রকাশের মধ্যে দিয়ে। মুন্নিকে বকলে কেন এমন তিতকুটে বিদ্রোহ বুকে দাপাদাপি করে, তার সূক্ষ্ম বিচার অবশ্য সুবর্ণা অপরূপ দুয়ের কেউই বিচার করতে বসে না। তবে আবছা একটা ধারণা এক সময় ছায়া ফেলে, যা বোঝায় শতরূপা কোনোভাবে চঞ্চলকে বুঝিয়েছে সুবর্ণা অপরূপ ঠিকভাবে মেয়ে মানুষ করতে জানে না। তাই মুন্নির ত্রুটি দেখে শাসন করা মানে পরোক্ষভাবে অপরূপ সুবর্ণার ব্যর্থতাকেই শাসানো। তাই মুন্নিকে শাসন করলে বিরক্তি প্রকাশ, আর মার বিরক্তি প্রকাশ যে মুন্নির মগজেও প্রবেশ করে না তা তো নয়। তাই সেও আঁচ করে নিয়েছে কাকার বকাবকির কোনো মূল্য নেই, তার গুরুত্ব না দেওয়াই শ্রেয়। কারণ কাকা অকারণ বকে, তাই বকার পরও মুন্নি সেই কাজই করে যে কাজের জন্য বকা খেয়েছিল। মুন্নি জেদি হানে, মুন্নি একগুয়ে হয়। তাই মুন্নির সঙ্গে কথা বলতে গিয়ে বেশিরভাগ সময়ই আজকাল চঞ্চল রূঢ় হয়। এক সময় এমন ভাব করে যে পারলে যেন চড়চাপ্পড় কষিয়ে দেবে। তা কাকার অমন দানব প্রবৃত্তি দেখে মুন্নিও তো চুপটি করে থাকতে পারে না। সে বয়সও হয়নি তার, তখন জোরে চিলচিৎকার। আর ছোট্ট ঘটনা অহেতুকী অসন্তোষের কারণ হয়ে দাঁড়ায়। অসন্তোষ আজকাল দূষণের মতো সহজপ্রাপ্য হয়ে গেছে অপরূপ চঞ্চলের পরিবারে। তাই দুদিন অন্তর কারো না কারো কথার বেচে অসন্তোষ পেঁচিয়ে যায়। এই যেমন সেদিন মুন্নির পরীক্ষার রেজাল্ট বেরোলো, আর বেশিরভাগ সাবজেক্টেই সি পেল মুন্নি। দেখে তো অপরূপ আর সুবর্ণার কপালে ভাঁজ। সবেই ক্লাস 2, যদি এখনই এত খারাপ হয় তবে উঁচু ক্লাসে কি করবে মেয়ে? চিন্তিত সুবর্ণা বলল, আমি বুঝতে পারি না ওর কোথায় অসুবিধে। পড়ার সময় তো সব বোঝে, পরীক্ষার সময় কি করে কে জানে। সেই তো পড়ার সময় তো কোনো সময় ঠোক্কর খেতে দেখি না। অপরূপ সম্মতি দিচ্ছিল। ডাইনিং হলে বসে চলছিল আলোচনা। সেখানে চঞ্চল ছিল সোফার একপাশে বসে, আর শতরূপা ছিল রান্নাঘরে আটা মাখছিল। আটা মাখতে মাখতে আটা মাখার পাত্র হাতে করেই শতরূপা বেরিয়ে এলো ডাইনিং হলে। এসে বলল, দিদি, আমি বুঝেছি সমস্যাটা। আমার মনে হয় ওই যে ক্লাসের লাস্ট বেঞ্চের বাচ্চাগুলো থাকে না, কিছু পড়া বোঝে না, কিন্তু ভয়ে জিজ্ঞাসা করে না, তারপর পরীক্ষায় ফেল করে। আমার মনে হয় মুন্নিরও সেরকম কিছু অসুবিধে হচ্ছে। লাফিয়ে উঠল চঞ্চল ও আলোচনায় যোগ দিল, হাতের মোবাইল রেখে। ঠিক, শতরূপা চাইল্ড সাইকোলজি ভালো বোঝে। বৌদি, ও কিন্তু ঠিক বলেছে। ও বোঝে না, অথচ ভয়ে এমন ভান করে যেন সব বুঝেছে। তুমিও তো কম বকো না, তাই ভয় পায়। আগে ওর ভয়টা কাটাও, তারপর ওর অসুবিধাটা ধরতে পারবে। আমার মনে হয় ওর কাউন্সিলিংয়ের দরকার, শতরূপা বলল। নইলে আবার ওকে একই ক্লাসে রেখে দাও, নইলে পরে সামলাতে পারবে না, ফেলুয়া ট্যাগ লেগে যাবে গায়ে। ক্লাস 2 এর বাচ্চার ক্লাসে সি পাওয়ার জন্য এত কথা কি সত্যি শুনতে ভালো লাগে মা বাপের? প্রশংসা শোনা একরকম, কিন্তু সমালোচনা, তাও এমন তিক্তভাবে, কারই বা ভালো লাগে? তাই ক্লাস 2 এর মুন্নির রেজাল্ট বিভ্রাট, আর কিছু করুক চাই না করুক, কারি অসন্তোষ জমালো মনের ভিতর। সুবর্ণার রাগ হলো, ও মেয়ে পড়াতে পারে না, যত বোঝে শতরূপা, কেন ক্লাস 2তে মেয়ের রেজাল্ট খারাপ হয়েছে বলে? এদিকে অপরূপের মোজাজ খাট্টা হলো। ওদের ব্যাপারে আগ বাড়িয়ে টিপ্পনি করতে কে বলেছিল শতরূপাকে? লাস্ট বেঞ্চার্সদের নিয়ে এত নলেজ, তা নিজেই কি তাই ছিলি? তা কে কি ছিল তা আর কে দেখতে গেছে? চোখের সামনে যা ঘটে সেইগুলোই তো দেখা। প্রত্যেক বছরই বাড়িতে একটা দিন ঘুরে ফিরে আসে, তা হলো মুন্নির জন্মদিন। এই দিনটা বড় করে পালন করে অপরূপা সুবর্ণা, একমাত্র মেয়ে বলে কথা। তাছাড়া এখন অপরূপের উপার্জন ভালো, মেয়ের জন্মদিনের উদ্দেশ্যে কি আর বছরের একটা দিন সেলিব্রেট করা যায় না? সবার সঙ্গে দেখা সাক্ষাৎ, জমিয়ে আড্ডা দেওয়ার একটা অজুহাতও তো বটে। তাই এই অনুষ্ঠান। সেই অনুষ্ঠানেই বাড়ি ভর্তি লোক, বাড়িতে সব কচিকাচাদের ভিড়। থরে থরে গিফটের প্যাকেট, চকোলেটের বাক্স, টেডি বিয়ার একের পর এক চাপানো। ঘরে সবকিছু এলোমেলোভাবে ছড়ানো। গুবলু গুটি গুটি পায়ে অপরূপদের ঘরে এসে ঢুকেছে, আর একটা গিফট দেখছে।
টুকটুক করে চকোলেটের বাক্স খুলছে, টপাটপ মুখেও পুড়ছে দু একটা। তা চোখে পড়েছে অপরূপের। সঙ্গে সঙ্গে সুবর্ণাকে ইশারা করে দিল সব তুলে রাখার জন্যে। মেয়ের অধিকারে গুবলুর ভাগিদারি কেন বরদাস্ত হবে? সবাই যত্ন করে জিনিসপত্র এনেছে অপরূপের মেয়ের জন্যে। তা মুন্নি দেখতে পাবে না, চকোলেট দাঁতে কাটতে পাবে না, সেসব খুলবে খাবে গুবলু। কেন? অপরূপ আজকাল মেয়ের ছোটখাট সব ব্যাপারে বেশ সংবেদনশীল, বা হয়তো মেয়ের অধিকার নিয়ে রক্ষণশীল, তাই সবসময় সজাগ থাকে ইন্দ্রিয় মনে হয়। এই বুঝি কেউ ঠকিয়ে দিল, কেউ কেড়ে নিল মেয়ের হকের জিনিস। তা হকের জিনিস আর কে কার কাড়ে? সংসারে থাকতে গেলে সবাই যদি নিজের নিজের করে সবকিছু আগলাতে বসে, তবে ঝঙ্কার তো ওঠেই। শান্তি বজায় রাখতে ন্যূনতম ত্যাগ তো করতেই হয়। এখানে ত্যাগটা বড়ই বিরল। তবে রেশারেশিটা ইদানিং যেন চোখ পাকিয়ে নিজের অস্তিত্বর টের পাওয়াচ্ছিল, সঙ্গে অস্তিত্বর লড়াইও। ঘরে শুয়ে অপরূপ ডাইনিং হল থেকে দুই খুদের কলর কলর শুনছিল। সময়টা দুপুর, বেশ ঝিমুনি আসছিল, সদ্য খেয়ে উঠেছে। কিন্তু ওদের ঝগড়াটা বাড়ছিল টিভির সাউন্ডের এক একটা লেভেল বাড়িয়ে দেওয়ার মতন করে। বেশ জোরে শোনা যাচ্ছে দুজনের কচকচানি। বোঝা যাচ্ছিল ঝগড়ার বিষয় টিভির রিমোট। অপরূপ বিছানা ছেড়ে উঠে আসতে বাধ্য হলো, আর এসে দেখে দুজনে গলার শিরা ফুলিয়ে চেঁচাচ্ছে। তার মধ্যে হঠাৎই গুবলু এক ধাক্কা দিল মুন্নির বুকে, আর মুন্নি টাল সামলাতে না পেরে ধপাস করে পড়ল। ব্যাস, মাথা বিগড়ে গেল অপরূপের। রেগে গিয়ে গর্জে উঠল, জোর ধমক দিল খুদে গুবলুকে। ভুলে গেল ওর বয়স কত আর গুবলুর কত। অমন হোমড়া চোমড়া চেহারা নিয়ে দানবের মতন একটা শিশুর উপর আছড়ে পড়লে সে কি শান্ত থাকতে পারবে? অপরূপ সব ভুলে গম্ভীর গলায় একরকম হুঙ্কারি দিল, বড় সাহস হয়েছে তোমার, এত বড় দিদিকে মারছ? কথাটা সামান্য, কিন্তু বলার ভঙ্গিতে রূঢ়তা ছিল। ভয়ে ঠোঁট ফুলিয়ে কান্না জুড়ল গুবলু। ছোটদের মাঝে রিমোট যুদ্ধ বড়দের ছাউনিতেও তার রেশ ছড়িয়ে দিল। কোনো কারণ নেই, তবু বাড়িতে কথাটা হঠাৎই বাড়ান্ত। কথা কম, শুধু ভিতর ভিতর চলছে গর্জন। এইভাবেই চলে সকলের জীবন। অপরূপ আর চঞ্চলের মাঝের সেই ভালোবাসাটা কোথাও যেন ভাগ হয়ে গেছে, আর ভাগ হয়ে গিয়ে কম পড়ে গেছে। কম পড়তে পড়তে হয়তোবা অদৃশ্যই হয়ে যাবে কোনো একদিন। ভালোবাসা শখ আহ্লাদ সময়ের স্তরে অদৃশ্য হলেও কোথাও আবার মাথা লুকিয়ে ঘাপটি মেরে বসেও থাকে। তা সেরম একটা শখ ছিল সুবর্ণার, তা হলো ছোট থেকে ভালো কবিতা বলার। সময়ের তোরে সে শখ ধুয়ে মুছে গেছে ঠিকই, কিন্তু নিজের এই শখ সন্তানে সঞ্চারিত হতে দেখতে কার না ভালো লাগে। তাই সেই শখ পূরণের জন্য মুন্নিকে ভর্তি করালো কবিতার ক্লাসে। ব্যাস আর কি, সঙ্গে সঙ্গে আরেকজনেরও শখ নিচে উঠল। সময় নষ্ট করল না শতরূপাও। হোক না গুবলু ছোট, তবু সময় কি আর নষ্ট করার বস্তু? পাছে পিছিয়ে পড়ে ছেলেটা, তাই উদ্যোগ নেওয়া। তবে এখানে তা হকের জিনিস আর কে কার কারে? সংসারে থাকতে গেলে সবাই যদি নিজের নিজের করে সবকিছু আগলাতে বসে, তবে ঝঙ্কার তো ওঠেই। শান্তি বজায় রাখতে ন্যূনতম ত্যাগ তো করতেই হয়। এখানে ত্যাগটা বড়ই বিরল। তবে রেশারেশিটা ইদানিং যেন চোখ পাকিয়ে নিজের অস্তিত্ব টের পাওয়াচ্ছিল, সঙ্গে অস্তিত্বর লড়াইও। ঘরে শুয়ে অপরূপ ডাইনিং হল থেকে দুই খুদের কলর কলর শুনছিল। সময়টা দুপুর, বেশ ঝিমুনি আসছিল, সদ্য খেয়ে উঠেছে। কিন্তু ওদের ঝগড়াটা বাড়ছিল টিভির সাউন্ডের এক একটা লেভেল বাড়িয়ে দেওয়ার মতন করে। বেশ জোরে শোনা যাচ্ছে দুজনের কচকচানি। বোঝা যাচ্ছিল ঝগড়ার বিষয় টিভির রিমোট। অপরূপ বিছানা ছেড়া উঠে আসতে বাধ্য হল, আর এসে দেখে দুজনে গলার শিরা ফুলিয়ে চেঁচাচ্ছে। তার মধ্যে হঠাৎই গুবলু এক ধাক্কা দিল মুন্নির বুকে, আর মুন্নি টাল সামলাতে না পেরে ধপাস করে পড়ল। ব্যাস, মাথা বিগড়ে গেল অপরূপের। রেগে গিয়ে গর্জে উঠল, জোর ধমক দিল খুদে গুবলুকে। ভুলে গেল ওর বয়স কত আর গুবলুর কত। অমন হোমড়া চোমড়া চেহারা নিয়ে দানবের মতন একটা শিশুর ওপর আছড়ে পড়লে সেই কি শান্ত থাকতে পারবে? অপরূপ সব ভুলে গম্ভীর গলায় একরকম হুঙ্কারি দিল, বড় সাহস হয়েছে তোমার, এত বড় দিদিকে মারছ? কথাটা সামান্য, কিন্তু বলার ভঙ্গিতে রূঢ়তা ছিল। ভয়ে ঠোঁট ফুলিয়ে কান্না জুড়ল গুবলু। ছোটদের মাঝে রিমোট যুদ্ধ বড়দের ছাউনিতেও তার রেশ ছড়িয়ে দিল। কোনো কারণ নেই, তবু বাড়িতে কথাটা হঠাৎই বাড়ান্ত। কথা কম, শুধু ভিতর ভিতর চলছে গর্জন। এইভাবেই চলে সকলের জীবন। অপরূপ আর চঞ্চলের মাঝের সেই ভালোবাসাটা কোথাও যেন ভাগ হয়ে গেছে, আর ভাগ হয়ে গিয়ে কম পড়ে গেছে। কম পড়তে পড়তে হয়তোবা অদৃশ্যই হয়ে যাবে কোনো একদিন। ভালোবাসা শখ আহ্লাদ সময়ের স্তরে অদৃশ্য হলেও কোথাও আবার মাথা লুকিয়ে ঘাপটি মেরে বসেও থাকে। তা সেরম একটা শখ ছিল সুবর্ণার, তা হলো ছোট থেকে ভালো কবিতা বলার। সময়ের তোরে সে শখ ধুয়ে মুছে গেছে ঠিকই, কিন্তু নিজের এই শখ সন্তানে সঞ্চারিত হতে দেখতে কার না ভালো লাগে। তাই সেই শখ পূরণের জন্য মুন্নিকে ভর্তি করালো কবিতার ক্লাসে। ব্যাস আর কি, সঙ্গে সঙ্গে আরেকজনেরও কবিতা জায়গা করতে পারে না স্থান নাই গিটার। গুবলু ভর্তি হয়ে যায় গিটারের ক্লাসে। কি করে মা বাপরা যে কোনো বিষয়েই পিছিয়ে থাকতে নারাজ।
তাই এখন বাড়িতে লোকজন এলে মুন্নি কবিতার বই আর গুবলু গিটার নিয়ে অতিথি দর্শকদের মনোরঞ্জনে লেগে পড়ে। সঙ্গে সঙ্গে চলে সুপ্ত প্রতিদ্বন্দ্বিতা। তা আরেকটা প্রতিদ্বন্দ্বিতা চলেও এলো সম্মুখে। সামনে পুজো, তাই অপরূপ আর সুবর্ণা পুজোর শপিংয়ে বেরিয়েছে। বাড়িতে আছে মুন্নি আর চঞ্চলরা। চঞ্চল অপরূপের মাও আছেন অবশ্য, তবে এখন বয়স অনেকটা বেড়েছে, এখন আর খুব একটা বাইরে বেরোন টেরন না। মুন্নি ডাইনিং হলে পড়ছিল, তখন কলিং বেলটা বাজল। মুন্নি উঠেছে দরজা খুলতে। পাড়ার পুজো কমিটির সভাপতি স্বরূপ দত্ত দরজায়। ঘরে এসে বসলেন স্বরূপবাবু। বললেন, চঞ্চল, এবারে পাড়ার ছোটদের নিয়ে পুজোয় একটা অনুষ্ঠান করব, তাই বলতে এলাম। চঞ্চল হেসে হেসে বলল, হ্যাঁ জেঠু, করুন না, ভালোই তো হয়, তবে সেখানে গুবলু পার্টিসিপেট করবে। ছেলে এখন ভালো গিটার বাজাতে শিখেছে। শতরূপাও ছুটে এলো রান্নাঘর থেকে। গুবলুকে এগিয়ে দিয়ে বলল, যা বাবু যা, গিটারটা নিয়ে আয়, দাদুকে শুনিয়ে দে। গুবলু নাচতে নাচতে গিটার আনতে ছুটল, তারপর শুরু করল বাজানো। গুবলু স্বরূপ দাদুকে শোনাচ্ছে, চঞ্চল পাশে দাঁড়িয়ে পেছনে হাত রেখে মনোসংযোগের সঙ্গে শুনছে ছেলের গিটারের টুংটাং। শতরূপার সব মনোযোগ এখন ছেলের গিটারে। কতটা নিখুঁতভাবে ও বাজাচ্ছে তাতে নিবিষ্ট শতরূপার মন আত্মা। একরকম অন্যমনস্কভাবেই স্বরূপবাবুর চায়ের কাপটা এগিয়ে দিয়ে উদ্বিগ্নভাবে চেয়ে রইল ছেলের দিকে। স্বরূপবাবু খুশি হলেন গুবলুর বাজনা প্রদর্শনে। খুশি হয়ে বলে গেলেন, বাহ চঞ্চল, তোমার ছেলের তো খুব প্রতিভা, ওর নামটা আমি নিয়ে নিলাম। এবারের বিজয়া সম্মেলনীতে ওর একটা সোলো পারফরম্যান্স থাকবে। আনন্দে উল্লাসে গর্বে ছাতি যখন টকবক করছে চঞ্চলের, তখন অপরূপের বুকে যেন তীর বিঁধল। হ্যাঁ, এরকমই একটা জ্বালা অনুভব করল বুকে। যখন শপিং থেকে বাড়ি ফিরে মুন্নির কাছে শুনল গুবলুর নাম চঞ্চল শতরূপা গিটার বাজানোতে দিয়েছে, আর গুবলু গিটার বাজিয়ে শুনিয়েছে স্বরূপবাবুকে। শুনে রাগ হলো অপরূপের, হলো বিতৃষ্ণা। বিতৃষ্ণা সংসারের প্রতি, ভাইয়ের প্রতি। কেন মুন্নি যে কবিতা বলতে পারে তা কি অজানা ওদের? মেয়েটার নাম দিতে পারল না কেন? তুই না ওর কাকা, তোর কোনো কর্তব্য নেই? খালি খুদ ধরতে আসবি, মেয়েটার নাম হোক, ওর দুটো প্রশংসা হোক, তা শুনতে মন চায় না? একরকম রেগে রেগেই চঞ্চলের কাছে এসে বলল, হ্যাঁ রে, মুন্নিও তো কবিতা বলতে পারে, তা ওর নামটা দিলি না? শুনে চঞ্চল বলল, কই, মুন্নি তো কিছু বলল না। ও কি বলবে, ও তো বাচ্চা, তোরা বলতে পারলি না? না, এর উত্তর দিতে পারল না চঞ্চল, তবে গঞ্জরালো মনে মনে, রাগল ভিতর ভিতর। ছেলেটা গিটার বাজাবে, তার আনন্দ নেই কারও, কিন্তু ওর মেয়ের নাম কেন দিইনি সেইটাই হলো আলোচনার বিষয়। আরে মানুষ মাত্রই ভুল হয়, না হয় হয়েই গেছে। তাছাড়া এখন তো মুন্নি বাচ্চা নেই, ও বললে কি চঞ্চল বারণ করত? গুম হয়ে রইল চঞ্চল। অপরূপ ফস করে দীর্ঘশ্বাস ফেলে চলে গেল। এলো বিজয়া সম্মিলনী। সম্মিলনীতে গুবলু পারফর্ম করল, কিন্তু অপরূপরা তা দেখতে গেল না। ওরা সেই দিনই বেরিয়ে পড়ল সুবর্ণাদের বাড়ি বিজয়া করতে। ফিরল বেশ রাত করে। রাত ঘন কালো রূপ নিয়ে মিশে যাচ্ছিল সম্পর্কে। দুপাশের সম্পর্কের সমীকরণ মিলছিল না কিছুতেই। ঘটনার পিঠের ঘটনা আনছিল কেবলই বিরূপতা। বিজয়া গেল কোজাগরি লক্ষ্মী পুজো। এলো দিওয়ালি। আর এই দিওয়ালির দিন যখন বাচ্চারা বাজি পটকা ফাটাচ্ছে, তখন মুন্নিকে ডেকে পাড়ার অল্পবয়সী মেয়ে নিরূপা একরকম অভিযোগ হেনেই বলল, মুন্নি, দেখ তোর ভাইকে, সকাল থেকে আমাদের বাড়ির সামনে পটকা ফাটাচ্ছে, কিছু বলতে যাব তখন পালিয়ে যাচ্ছে, এগুলো কিন্তু ঠিক হচ্ছে না, ওকে বারণ কর। মুন্নি মায়াহীন চোখে তাকালো পাড়াতুতু দিদিটির দিকে, আর নিরুত্তাপভাবে বলল, ও কি আমার ভাই? ও তো খুড়তুতো ভাই, ওকে আমি কেন বলতে যাব? হ্যাঁ, এরকমই বলল মুন্নি। হয়তো এরকমই বলে অনেক মুন্নিরাই, কারণ ভালোবাসা ভাগ হতে হতে একটা সময় তুতোতে এসে ঠেকে, তখন আর গোড়ার আবেগ থাকে না। তেমনটাই হলো চঞ্চল আর অপরূপেরও। সন্তানদের মাঝে এই তুতো সম্পর্ক সকলের অলক্ষ্যে তৈরি করল একটা অদৃশ্য দেওয়াল, যার উচ্চতা দিনে দিনে হয়তো বাড়বেই, কিন্তু এই দেওয়াল না যাবে ভাঙা, না যাবে টপকানো। প্রিয় বন্ধুরা, এতক্ষণ সাথে থেকে গল্পটা শোনার জন্য অশেষ ধন্যবাদ। গল্পটা আপনাদের কেমন লাগলো? ভালো লাগলে একটা লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবেন। আর পরবর্তীতে এরকম আরও নতুন নতুন গল্প শুনতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। ভালো থাকবেন সবাই। ধন্যবাদ।